সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। প্লেটে সালাদ তুলতে তুলতে বললেন আকবর চৌধুরী। আমি আর বলতে পারবো না। তুমি বলেছো তাই নিয়ে বাড়ি ফিরে আমার সাথে রাগারাগি করেছে। একসময় ভালো করে বুঝিও, জিজ্ঞেস করো তার কেমন মেয়ে পছন্দ, সেই অনুযায়ী মেয়ে দেখব। পরে বয়স হয়ে গেলে কোনো বাবা তার মেয়েকে দিবে না। আসলাম চৌধুরী খাবার চিবোতে চিবোতে বললেন, আমাদের ছেলের লাখ একটা, কোন বাবা মেয়ে দিবে না ভাইজান? আর বয়সের কথা বলছো, তুমি তো 35 পার করে বিয়ে করছিলে, সেখানে আমাদের দুর্জয়ের তো এখনো 30 পার করতেই পারলো না। তোমাকে ভাবির বাবা মেয়ে দেননি বুঝি? মেয়ে দিবে, তবে তোর বাইপুর মুখ দেখে দিবে। মুখের কথা শুনলে তো আর বিয়ে হয়েছে। আব্বু, কি বলছো তুমি? ভাইয়া তো আমার সাথে কি সুন্দর করে কথা বলে, ভাবির সাথেও সুন্দর করেই কথা বলবে। সে যা বলবে ভাইয়া তাই শুনবে, দেখে নিও। তাহির কথা শুনে একযোগে সবাই হেসে দিল। এভাবে খাবার টেবিলে বসে তারা এটা ওটা নিয়ে কথা বলে একে একে সবাই উপরে চলে গেলেও আহি যায়নি। মারুফা বেগমও আহিকে ডেকে উপরে চলে গেলেন, কিন্তু আহি এখনো ঠায় বসে আছে দেখে পারভিন বেগম এসে তার পাশে দাঁড়ালেন। দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় আছে সে, তাই পারভিন বেগম বললেন, বসে বসে কি এত চিন্তা করছিস, উঠবি না? আচ্ছা বড় মা, বড় বুঝে বললেন তুজো ভাইয়ের কেমন মেয়ে পছন্দ সেটা জানতে। আমার বিয়ের সময়ও কি আমার কেমন ছেলে পছন্দ জানতে চাইবেন? পারভিন বেগম মুচকি হেসে বলল, অবশ্যই চাইবে, কেন চাইবে না? কিন্তু আমার তো তখন বলতে লজ্জা লাগবে, কিভাবে বলবো বলো? খুবই সিরিয়াস ভঙ্গিতে বলল আহি। পরক্ষণেই আবারও চট করে বলল, বড় মা, আমি বরং আপনাকে বলে রাখি, বিয়ের সময় যখন আমার কাছে জানতে চাইবে আমি বলবো আপনাদের পছন্দই আমার পছন্দ। আর আপনি বলবেন ছেলেকে অবশ্যই লম্বা, অনেক লম্বা, আর চিকন হলে চলবে না, লম্বার সাথে মিলিয়ে শরীর স্বাস্থ্যও হতে হবে। নাক, চোখ, ঠোঁট, ভ্রু অনেক সুন্দর হতে হবে। আর ধবধবে ফর্সা যেন না হয়, খবরদার। তবে শ্যামলার চেয়েও ফর্সা হতে হবে। এই সামান্য চাওয়াই আমার, বুঝেছেন? পারভিন বেগম আহির পাশের চেয়ারে বসে ঠোঁট উল্টে মাথা নাড়লেন, যার অর্থ তিনি বোঝেননি। আর মনে মনে মেয়ের কথা শুনে হাসলেন। এত কিছু বলে ফেললো, এটা নাকি আবার সামান্য। আহি একটু ভেবে বলল, আচ্ছা, আমি আপনাকে কারোর সাথে তুলনা দিয়ে বোঝাই, তাহলে বুঝবেন। আম, উম, আহির ভাবনার মধ্যে পারভিন বেগম আফসোসের সুরে বললেন, এরকম ছেলে মনে হয় পৃথিবীতে নেই রে মা। আহি ঠোঁটে হাসি ফুটিয়ে উত্তেজিত হয়ে বলল, পেয়েছি বড় মা, কে বলেছে নেই? একদম তুর্য ভাইয়ের মতো, ঠিক আছে? বাহ্যিকভাবে পায়ের নখ থেকে মাথার চুল অবধি তুর্য ভাইয়ের মতো হবে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে পুরো বিপরীত হতে হবে। মানে আপনার ছেলের মতো রাগী, খিটখিটে, রকচটা, মুখ পোড়া হলে চলবে না, বুঝলেন? পারভিন বেগম আহির কথা শুনে উচ্চ কণ্ঠে হাসতে আরম্ভ করলেন। একইভাবে হাসতে হাসতে বললেন, আমার সামনে আমার ছেলের এতগুলো গুণ বলে দিলি, ভয় করলো না তোর আমি যদি বলে দেই? আহি পারভিন বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি জানি আপনি বলবেন না, তাছাড়া আমি তো মিথ্যে বলিনি। পারভিন বেগম আহিকে আগলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, রাগী মানুষের ভালোবাসাটাও কিন্তু বেশি হয়। এক কাজ কর, আমার রুমের বিছানার ডান পাশে মোবাইল রাখা আছে, মোবাইলটা নিয়ে তোর চোখে একটা কল কর। ছেলেটাকে বিকালে কল করে পেলাম না, যা। আহি পারভিন বেগমের কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, আমি পারবো না বড় মা, আপনার ছেলে খালি বকাবকি করে। তোর কথা বলতে হবে না, রিং হলে আমাকে ডাক দিস। আর শোন, মোবাইল নিয়ে তোর রুমে চলে যাবি, তোর বড় আবু ঘুমাচ্ছে। আহি অগত্যা মাথা নাড়িয়ে সায় জানালো। মন চাইছে না, তবু বাধ্য হয়ে পারভিন বেগমের রুম থেকে মোবাইলটা নিয়ে নিজের রুমে গিয়ে ফোন লাগালো তুর্যের ফোনে। রিং হচ্ছে দেখে দ্রুত গলা উঁচু করে পারভিন বেগমকে ডাকলো সে। নিচ থেকে পারভিন বেগমও গলা উঁচু করে বললেন, কথা বলতে থাক, আসছি। কয়েকবার রিং হতে কল রিসিভ হলো। আহি কণ্ঠটা যথাসম্ভব মিষ্টি করে বলল, হ্যালো, তুর্য ভাই। বল। সে যতটা মিষ্টি করে হ্যালো বলেছে, তুর্য তার থেকে দ্বিগুণ তেতো করে কথাটা বলল। আহি মনে মনে একটা ভেঙচি কেটে বলল, পৌঁছেছেন? না, আরো 3 দিন 3 রাত সময় লাগবে। কি খচ্চর লোক, বললেই হয় পৌঁছেছে। বাঁকা বাঁকা কথা না বলে যেন পেটের ভাত হজম হয় না। এদিকে বড় মাঠেও আসছেন না। নিজের বিরক্তি লুকিয়ে ফের বলল, কেমন আছেন? ভালো নেই রে, তোর বিরহে মরে যাচ্ছে। এবার আর নিজের রাগকে সামলাতে পারলো না আহি। খিটখিটে মেজাজে বলল,
আপনি ভালো করে কথা বলতে পারেন না তুর্য ভাই? সবসময় এমন তেড়া তেড়া করে কথা না বলে কি পেটের ভাত হজম হয় না নাকি? না, পারি না। আমার তেরো কথা শুনতে কল দিয়েছিস কেন? এত কথা না বলে আম্মুর কাছে ফোন দে ফার্স্ট। আমিও আপনার সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি না বড় মা। নেই দেখেই কথা বলছি আমি। হ্যাং আপ দ্য ফোন। আম্মু আসলে আবার কল করবি। পারবো না আমি। বলেই আহি ফোন কেটে দিল। এত বড় ঘাড় তেরা লোক এই পৃথিবীতে দুটো আছে কিনা সন্দেহ। একটু ভদ্রসভ্যভাবে কথা বললে জাত যায় নাকি? খাটাস লোক কোথাকার। রাতের আকাশ যেন মখমলের মতো ছড়িয়ে আছে, তাতে জলজল করছে অসংখ্য তারা। দূরে পাহাড়ের কালো ছায়া নেমে এসেছে, চারপাশে নীরবতা, শুধু হালকা হাওয়ার শব্দ আর কখনো সখনো কোনো গাড়ির হর্ন ভেসে আসছে। মৃদু শীতল পরশ নিয়ে হাওয়া বইছে। তুর্য আর নাবিল ব্যতীত বাকিরা হোটেলের ছাদে দাঁড়িয়ে আছে। ছাদের এক কোণে রাখা ছোট ছোট আলো চারপাশ নরম আভা ছড়াচ্ছে, আর সেই আলোয় তাদের মুখে ফুটে উঠেছে হাসি ঠাট্টার ঝলক। কোত্থেকে নাবিল ছুটে এসে সাবধানতার সহিত বলল, এই তুর্য কই? রুমে মেবি। বাড়া 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 বাড়াটার জন্য বাড়া না কইতে পাইরা মনে হইতাছিল দম বন্ধ হইয়া মইরা যাবে বাড়া। গম্ভীর কণ্ঠস্বর শুনে নাবিল পিছনে ফিরে তাকালো। তুর্যকে দেখে একটা হাসি দিয়ে বলল, ওয়াশরুমে থাইক্কাই সখানেকবার কই আইছি তো, তাই তোর ধারে কম মনে হইতাছে। নাবিলের কথা শুনে সবাই হাসিতে মেতে থাকলেও তাসিন খুব ভালো করে পরখ করলো তুর্যকে। তাকে কেমন যেন দেখাচ্ছে। এলোমেলো চুল, ট্রাউজারটার নিচের দিকে কিছু অংশ পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। টি শার্টের অবস্থাও বেশি ভালো না। মুখটা তো সবসময় গম্ভীর থাকে, এখন যেন আরো বেশি গম্ভীর দেখাচ্ছে। বিষয়টা লক্ষ্য করে সে বলল, কি হয়েছে ভাই, তোকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? নাথিং। ওকে, কিছু না হলেই ভালো। চল আমরা কিছু খেলি। বাট কি খেলবো? সবাইকে তাড়া দিয়ে বলল আলিয়া। পিঙ্কি মন মরা হয়ে বলল, আমাদের মতো বুইরা ধামড়ারা ট্রুথ অর ডেয়ার ছাড়া কি বা খেলতে পারবো? ওকে চল সেটাই খেলি। বলে আলিয়া সহ বাকিরা ছাদের মেঝেতে গোল করে বসে পড়ল। তবে তুর্য তাদের অতিক্রম করে ধীর পায়ে হেঁটে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। তার পকেট থেকে একটা সিগারেট বের করে তার ঈষৎ বাদামি রঙা ঠোঁটে ধরল। তাসিন বিষয়টা খেয়াল করে বাকিদের ফিসফিস করে বলল, আমি শিওর ওই শালার কিছু হয়েছে। দেখ, প্রতিবন্ধী এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা বলে শেষ করতেই নাবিল অবাকের চরম পর্যায়ে গিয়ে বলল, অয় সিগারেট টানতাছে বাড়া। তুর্য খুব বেশি টেনশনে না থাকলে স্মোকিং করে না। কথাটা বলার সময় খুবই চিন্তিত দেখালো পিঙ্কিকে। আমাদের থেকে লুকিয়ে চুরিয়ে প্রেম টিম করছে মনে হয়, এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে স্মোকিং করছে। ও করবে প্রেম, আর লোক পেলি না তুই? চল ওর কাছে। পিঙ্কির কথা মতো সবাই তুর্যের কাছে গেল। চারিপাশ ঘিরে দাঁড়িয়ে খুব ভালো করে পরখ করতে লাগলো তাকে। নাবিল মাথা নিচু করে তুর্যের বুক বরাবর করে তার মুখের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে তুর্য ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা নামিয়ে দাঁতের দাঁত পিষে বলল, হোয়াট হ্যাপেন্ড ইডিয়েট? জীবনে দেখিস নি আমাকে? তুই সিগারেট খাচ্ছিস? তো জীবনে খাসনি নাকি কাউকে খেতে দেখিস নি? কি হয়েছে ভাই, খুলে বল প্লিজ। কথাটা বলে তুর্যের কাঁধে হাত রাখলো তাসিন। কতবার বলবো, কিচ্ছু হয়নি। ওকে ফাইন, তোদের সাথে জয়েন করলে তো মেনে নিবি? বলেই তুর্য হাতের সিগারেটটা ফেলে দিল। পায়ের নিচে পিষে আগুনটা নিভিয়ে সামনের দিকে অগ্রসর হলো। বন্ধু মহলকে ভালো করে চেনা আছে যার, যতক্ষণ পর্যন্ত না তাদের সাথে জয়েন করবে ততক্ষণ ছাড়বে না। অগত্যা এদের সাথে তর্কাতর্কি করে কোনো ফায়দা নেই, অযথা সময় নষ্ট বই কি আর কিছুই না। আহি মোবাইল দেখে নতুন একটা হ্যান্ডক্রাফট শিখেছে। টি শার্টে রঙের আঁকিবুকি, বাবাকে বলে রঙের ব্যবস্থাও করেছে, কিন্তু টি শার্টের ব্যবস্থা কিছুতেই হচ্ছে না। তার বাবা চাচারও তো টি শার্ট পরেন না, আর শান্তপ্রান্ত তাদের গেঞ্জি নষ্ট করতে নারাজ। আহি এত করে বললো নষ্ট হবে না, তাও দিল না। আকবর চৌধুরী বারবার করে বললেন তার একটা পাঞ্জাবি তো করতে, কিন্তু সে করবেই না। মোবাইলে দেখেছে টি শার্টে করতে, তাই সেও টি শার্টেই করবে। একটু চিন্তা ভাবনা করে পারভিন বেগমের রুমে গেল সে। বড়মাকে কোরআন তেলাওয়াত করতে দেখে সে পাশে গিয়ে বসলো। পারভিন বেগম আহির উপস্থিতি লক্ষ্য করে একটা আয়াতে গিয়ে থামলেন। আলতো হাতে কোরআন শরীফটি বন্ধ করে আহির পানে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে মা, কিছু বলবি? আহি আহ্লাদি কণ্ঠে বলল,
বড় মা, তুর্য ভাইয়ের রুমের চাবিটা একটু দেবেন? কেন, কি করবি? একটা টি শার্ট নেব। তুর্য চাবি দেওয়ার সময় পারভিন বেগমকে কড়া করে বলে রেখেছে বাড়িতে ডাকাত পড়লে তাকে চাবি দিয়ে দিতে, কিন্তু আহির কাছে যেন মোটেই চাবি দেওয়া না হয়। অবশ্য না করার যথাযথ কারণও রয়েছে। গিয়ে একটা গেঞ্জি নিয়ে ক্ষান্ত হলে তো হতো, আলমারিতে যতগুলো গেঞ্জি আছে সবগুলো লন্ডভন্ড করবে, তারপর সেখান থেকে একটা আনবে। পারভিন বেগম একটু ভাবনা চিন্তা করে বললেন, তুর্যকে কল করে বল। উনি তো নিষেধ করে দেবেন আর বকাবকি করবেন। মন খারাপ করে বলল আহি। আগে কল করে বলে তো দেখ। গভীর রাত, শহরের আলো নিভে গিয়ে আকাশটা যেন বেশি উজ্জ্বল দেখাচ্ছে। সেখানে লক্ষ্য তারার মেলা। বোতলটা ঘুরে ফিরে সবার দিকে মুখ করে পড়লো, তুর্যের দিকে যেন একটু বেশি পড়ছে। কয়েকবার উঠতে চাইলেও পারেনি সে। রীতিমতো ব্ল্যাকমেইল করে যাচ্ছে তার বন্ধুরা। আসলে লাইফে কোনো সিক্রেট এদের মতো বেত্তমিজ বন্ধুদের জানানো উচিত নয়, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তুর্য। এই তো এখনই বোতলটা ঘুরে ফিরে তার সামনে মুখ করে পড়লো। অসহ্য। সাথে সাথে আলিয়া চেঁচিয়ে উঠল, ট্রুথ নাকি টিয়ার বল বল। ডিয়ার। আবার ডেয়ার নিলি তুই? একটু আগে ফুলফিল করিসনি? জেনে শুনে এমন ডিয়ার দিস কেন? জানিস তো পসিবল নয়। আচ্ছা, তোর নতুন ডেয়ার হলো একটু আগে যেটা ফুলফিল করতে পারলি না, তাকে ডেডিকেট করে একটা গান গা। আই কান্ট। তাসিনের কথা কর্ণকুহরে পৌঁছাতে কটমট করে বলল তুর্য। কেন পারবি না? আগেরবার সেকেন্ড সুযোগ দিয়েছি বলে ভাবিস না এবারও পাবি। নে গান শুরু কর। বলে একটা পানির পট এগিয়ে দিল আলিয়া। ডিসকাস্টিং। তুর্য পানির পট হাতে নিতে নিতে বিরক্তির সহিত আওড়ালো, ছোটবেলা থেকেই তুর্যের গানের গলা বেশ ভালো, তবে সচরাচর গাইতে শোনা যায় না। একান্ত নিরিবিলি যখন থাকে তখন মাঝে মাঝে গাইতে শোনা যায়, লোকচক্ষুর আড়ালে। মাঝে মধ্যে বন্ধুদের জোরাজোরিতে গাওয়া হয়। তুর্য গলাটা একটু ভিজিয়ে চোখ বন্ধ করে গান আরম্ভ করলো, তবে গানের শুরু থেকে নয়, মাঝ থেকে। এই প্রথমবার গিটার ছাড়া গান শুরু করলো সে। গম্ভীর কণ্ঠস্বর যেন হঠাৎ পাল্টে গেল। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুরে যায়, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুরে যায়, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। গানটা শেষ করে তুর্য আর এক মুহূর্ত দেরি করলো না, কেননা এখন এই বদমাশের দল কি কি প্রশ্ন করবে সেটা তার ভালো করে জানা আছে। বলা যায় এক প্রকার পালিয়ে গেল সে। যাওয়ার সময় নাবিলকে সঙ্গে করে নিয়ে গেছে আর বলে গেছে। তুর্য যাওয়ার 2 মিনিট পর তার ফোন বেজে উঠলো। বোধহয় ভুল করে ছাদে ফেলেই চলে গেছে। বারবার বাজছে দেখে আলিয়া ফোনটা রিসিভ করে কানে ধরলো। সে সালাম দেওয়ার আগেই ওপাশ থেকে রিনরিনিয়ে আওয়াজ আসলো। তুর্য ভাই। মোবাইলের স্ক্রিনে ইংরেজি বড় অক্ষরে লেখা আম্মু দেখে সে ভেবেছিল পারভিন বেগম কল করেছেন, কিন্তু ভিন্ন কণ্ঠ শুনলেও সকলে বুঝতে পারলো এটা তুর্যের কাজে নাহি। তাই তাসিন মোবাইলটা আলিয়ার থেকে টেনে নিয়ে বলল, তোমার সূর্য ভাই নাই? আহি কণ্ঠটা ঠিক করে শুনতে পারলো না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়, তবে বুঝতে পেরেছে তাই বলল, তুর্য ভাই কোথায় গিয়েছেন? কোল্ড ড্রিঙ্ক কিনতে। নেটওয়ার্কের সমস্যার দরুন সে শুনতে পেল ড্রিঙ্কস কিনতে। কথাটার ভিন্ন অর্থ বুঝে আহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে তুর্য ভাই এসব ছাইপাশ খাওয়ার জন্য তাকে সঙ্গে নেননি? ডাক্তার হয়েও শরীরের জন্য ক্ষতিকর জিনিস খেয়ে বেড়ায়, শুধু শুধু কি আর মেজাজ সবসময় চাঙ্গে উঠে থাকে? বাইরে থেকে এসব খেয়ে আসবে আর বাড়ি ফিরে তাকে বকাবকি করবে। সে একটু দুষ্টুমি করে, সেটা ঠিক, তাই বলে এতটাও করে না যে ধীরে ধীরে মারতে আসতে হবে। মানে লাল পানি? ভাবতে ভাবতে অন্যমনস্কতায় বলে ফেললো আহি। অমনি তাসিম চটপট উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, লাল, হলুদ, সাদা, কালো সব পানি আপু। এইসব সম্পর্কে ধারণা নেই আহি। মনে হয় বিদেশি মাল। টাকা তো আর কম নেই, বিদেশি জিনিস খাবে না তো কি করবে? এসব গেলে টাকা নষ্ট করতে কোনো সমস্যা নেই, শুধু সে কিছু কিনে দিতে বললে যত ধরনের সমস্যা তার। আচ্ছা ভাইয়া, তুর্য ভাই এলে কল করতে বলবেন। তুর্য ছোটকাল থেকে কারোর সাথে রুম শেয়ার করতে অভ্যস্ত নয়, তাই তারা 3টা রুম বুক করেছে। একদম কর্নারে বালকনি সহ রুম তুর্যের, তার পাশের রুমে তাসিন আর নাবিল, মাঝে 2টা রুম গ্যাপ দিয়ে পরেরটায় পিঙ্কি আর আলিয়া। তারা চেয়েছিল ছেলে 3জন এক রুমে থাকবে,
কিন্তু তুর্য তাদের সাথে রুম শেয়ার করায় অমত করলে তাসিন বলেছিল, এখন আমাদের সাথে রুম শেয়ার করতে পারছিস না, বিয়ের পর কি করবি? তখন তো বেডও শেয়ার করতে হবে। তখনই কাটকাট কণ্ঠে উত্তর ভেসে আসে, দিস ইজ নান অফ ইউর বিজনেস। প্রায় অনেকক্ষণ হয়েছে, ভোরের আলো ফুটেছে। তুর্য এখনো বিছানায় উপর হয়ে শুয়ে আছে, পরনে শুধু একটা ট্রাউজার, কোমর পর্যন্ত কম্বল দ্বারা আবৃত করে রাখা। কাঁচের জানালাটা সামান্য ফাঁকা হয়ে থাকায় সেখান থেকে একগুচ্ছ আলোক রশ্মি তার বলিষ্ঠ পিঠে স্থান পেয়েছে। আলোক রশ্মিটা একদম তীর্যক ভাবে পড়েছে। গায়ের রং ধবধবে ফর্সা, অর্থাৎ কৃত্রিম উজ্জ্বল নয়, আবার সামলার গভীরতাও নয়, মাঝামাঝি এক দৃঢ় অকৃত্রিম আভা হওয়ায় পিঠে যেন জ্বলজ্বল করছে। এর মধ্যে সেই আলোক রশ্মি গুচ্ছ নিজ ইচ্ছায় স্থান পরিবর্তন করে সুদর্শন পুরুষটার কপাল আর চোখ জুড়ে পড়ল। তাদের কিরণে কপালের এলোমেলো সিল্কি চুলগুলো যেন ঝকঝক করছে। এরকম পরিস্থিতিতে তাকে দেখলে যে কোনো রমণীর ঘোর লেগে যেতে পারে, কিন্তু বিছানায় পড়ে থাকা লোকটার মনে হয় ভালো লাগলো না। আলোক রশ্মি থেকে বাঁচতে নাক চোখ কুঁচকে সমগ্র মুখটাকে বালিশের ভিতর দাবিয়ে দিল। গতরাতে মার্কেট থেকে ফিরতে লেট হওয়ায় তুর্য আর কল ব্যাক করেনি। ঘুমের ভিতরে হঠাৎ মস্তিষ্কে কড়া নাড়লো কথাটা। হাতের আন্দাজে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে সময় দেখার জন্য সাইড বাটনে প্রেস করলো। হঠাৎ আলোর চোখ একসাথে কুচকে পিটপিট করে ফোনের স্ক্রিনে তাকালো সে। বেলা অনেকটা গড়িয়ে গেছে। দ্রুত বিছানা ত্যাগ করে ফ্রেশ হলো, গায়ে একটা টি শার্ট জড়িয়ে ফোন হাতে ব্যালকনিতে রাখা পশমি চেয়ারে বসলো। পারভিন বেগমের নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ হচ্ছে না। এমন কখনো হয়নি যেখানে একবার রিং হতে না হতেই রিসিভ হয়, সেখানে তিনবার কল করেও কোনো সাড়া শব্দ পেল না। কিছুক্ষণ নিউজ ফিড স্ক্রল করে রুমে গিয়ে ল্যাপটপ এনে পুনরায় ব্যালকনিতে গিয়ে বসলো সে। কিছু একটা ভেবে আবারও কল করলো মায়ের নম্বরে। 2বার রিং হতে রিসিভ হলো এবার। তবে অপর পাশের ব্যক্তিকে দেখে যতটা না মেজাজ বিগড়েছে, তার থেকে বেশি মেজাজ বিগড়ালো তার ব্যাকগ্রাউন্ড দেখে। তুই কি করছিস আমার রুমে? আসলে তুর্য ভাই, আমার একটা টি শার্ট প্রয়োজন। আপনাকে তো আমি কল করেছিলাম, কিন্তু আপনি ছিলেন না। তবে আমি একটা গোপন তথ্য জেনে গিয়েছি, তাই না বলে দুটো টি শার্ট নিলাম। এখন তো আপনি কিছু বলতেও পারবেন না, আর কিছু বলতে গেলে আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবো। আর দুটো শার্ট দিয়ে কি করবে? তুর্য কথা না বললে বোধ হয় আরো অনেক কিছু বলতো আহি, তবে কি গোপন তথ্য জেনেছে সেটা ঠাউর করতে পারলো না তুর্য। এসব নিয়ে তার মাথা ব্যথাও নেই, নিশ্চিত মনের আন্দাজে উদ্ভট কিছু ভেবে বসে আছে। এসব ঘটনা আগে পরেও কম ঘটেনি। আসলে প্রথমে একটা নিয়েছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আরেকটা নিয়েছি। এটাও নষ্ট হওয়ার পথে, আরেকটা নিব তুর্য ভাই। দেখি ব্যাক ক্যামেরা দিয়ে রুমটা দেখাতো। আহি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রুম দেখলাম। যাক, যা হবার দুটো টি শার্টের উপর দিয়ে হয়েছে। বড় বাঁচান বাঁচিয়েছে আল্লাহ। মনে মনে কথাগুলো ভাবতে না ভাবতে বিছানার দিকে চোখ গেল তার। মুহূর্তেই এতক্ষণ ধরে চাপিয়ে রাখা রাগটা মস্তিষ্কে দাও দাও করে চলে উঠল। সারা বিছানায় রঙের মাখামাখি, সাদা বেডশিটটা যেন রঙিন রংধনুতে পরিণত হয়েছে। দাঁতে দাঁত পিষে ফের বলল, বিছানা কি হাল করেছিস? আপনার বুঝি একটাই বেডশিট? না তো, তাহলে এত রেগে যাচ্ছেন কেন? বল, কি করলে তুই আমার রুমে আসা অফ করবি? এক কাপ দুধ চা বানিয়ে খাওয়ালে? না থাক, আপনার কষ্ট কমিয়ে দিই, লাল চা খাওয়ালেও হবে। নীল চা খাওয়াবো, খাবি? সেটা আবার কিভাবে বানাবেন তুর্য ভাই? একটু ভেবে প্রশ্ন করলো আহি। বিষ মিশিয়ে। সে তো ভেবেছিল হয়তো হারপিক নয়তো জামাই রং ব্লু দিয়ে বানাবেন তুর্য ভাই। এতে বড় জোর পেট খারাপ হয়ে কয়েকদিন হাসপাতালের বেডে শুয়ে থাকতো। কিন্তু এই লোক তো পুরো দুনিয়া ছাড়ার বন্দোবস্ত করে ফেলেছে। থাক, আর জানে মারতে হবে না, চলে যাচ্ছি আপনার রুম থেকে। আর টি শার্টও কিনে দেব বিয়ের পর আমার স্বামীর টাকা দিয়ে। তোর স্বামীর টাকার গোষ্ঠী। কথাটা আর শেষ করলো না তুর্য, ফোনটা কেটে দিল সে। ডাগের মাথায় কি না কি বলে বসবে, তারপর দেখা গেল কথা ঘুরে ফিরে তার গায়ে বলল। আজ সাজেক ট্যুরের 3য় দিন। সবাই মিলে কংলাক পাহাড়ে গিয়েছে। সাজেকের সবচেয়ে উঁচু স্পট। এখান থেকে ভোরের কুয়াশা আর সন্ধ্যার সূর্যাস্ত খুব সুন্দর লাগে, তাই তারা কুয়াশা দেখার জন্য খুব ভোরে বেরিয়েছে। পিঙ্কির শরীরটা আজ ভালো নেই, কাল অনেকক্ষণ ধরে হাজা ছড়া ঝর্ণায় ভেজার দরুন জ্বর লাগছে, তাই সে থেকে গিয়েছে। বাকিরা অনেক রিকোয়েস্ট করেও নিতে পারেনি। তুই অগলগে যাস নাই কেন? দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল নাবিল। তুই যাসনি কেন? আর আমি একটা মেয়ে মানুষ, তুই দরজা নক না করেই ঢুকলি বা কোন আক্কেলে? কথা কম কস বাড়া। ঢুকছি তো কি হইছে? আমি কি তোর সাথে অশ্লীলতা করতাছি?
ভালোই তো, শুধু কথা শিখে গিয়েছিস। এই নাবিল সব পারে বুঝছস, জাস্ট চর্চা করি না বাড়া। যা, এখন রুম থেকে বের হয়ে দেখা। নাবিল হঠাৎ পিঙ্কিকে ধাক্কা দিয়ে নরম হতে দেয়ালের সাথে চেপে ধরলো। হঠাৎ আক্রমণে পিঙ্কি চিৎকার করে উঠতে ধরেছিল, কিন্তু তার আগেই নাবিল তার মুখ চেপে ধরে কণ্ঠ ঘাড়ে নামিয়ে বলল, হুস, দেখ তো তোর জন্য শুদ্ধ ভাষায় কথা কওয়ার ট্রাই করতাছি, বাড়াও কইতাছি না বাড়া। বলেই পিঙ্কির মুখ থেকে নিজের এক হাত সরিয়ে নিলেও অপর হাতখানা দ্বারা তাকে চেপে ধরে আছে। বাঁধন থেকে ছোটার জন্য পিঙ্কির ছটফটানি দেখে ফের বলল, মানলাম বাপ মায়ে তোর নাম পিঙ্কি রাখছে, তাইতে কি মাংকির মতো লাফালাফি করতে হইব বাড়া? এই নাপিতের বাচ্চা, কথা কম বলে দূরে সর। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল পিঙ্কি। নে বাড়া, দিলাম ছেড়ে, তুই এখন যাইয়া মর। সূর্য কংলাক পাহাড় থেকে ফিরেছে প্রায় আধা ঘন্টা হয়েছে। পাহাড়ে থাকাকালীন পারভিন বেগমকে কল করেছিল ভোরের কুয়াশা দেখানোর জন্য। রিসিভ হচ্ছে না দেখে একে একে বাড়ির প্রত্যেকের ফোনে কল করেছে, কিন্তু কেউই রিসিভ করলো না। প্রথমে ভেবেছিল পারভিন বেগমের ফোন আহির কাছে, তাই হয়তো রিসিভ করছে না, কিন্তু প্রত্যেককে ফোন দিয়েও যখন পেল না, তখনই হোটেলে ব্যাক করেছে। আজ সকালে হুট করে মনের ভিতর কেমন করে উঠেছিল। এখন আবার বাড়ির কেউ কল রিসিভ করছে না দেখে মনটা ভীষণ কুদাচ্ছে। যদিও এসবে বিশ্বাসী না আসে, তবু মনের ভিতরের অস্থিরতা তাকে কাবু করে ফেলছে। সবার কথা বাদ যাক, বাবা কাকারাও ফোন তুলছেন না কেন? টেনশনে মাথা কাজ করছে না তার। ফোন হাতে বারবার ব্যালকনির এপাশ ওপাশ পায়চারি করছে। ঘুরতে এসে সে কোনো ভুল করে ফেললো না তো? মায়ের কিছু হয়েছে নাকি ছোট বাবার? লাইক শিকদার কিছু করেনি তো? লাইক শিকদার আর আসিফ চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব শুধু ক্ষমতা নিয়ে নয়, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। সেটা অনেক আগে আন্দাজ করেছে তুর্য। সেটা নিয়ে সে আসিফ চৌধুরীর কাছে যতবার জিজ্ঞেস করেছে ততবার তিনি প্রসঙ্গ পাল্টে ফেলেছেন। এবার বাড়ি ফিরে সে যে করেই হোক সত্য জেনে ছাড়বে, কিন্তু তার আগে একবার বাড়িতে কথা বলতে তো হবে। হঠাৎ বাড়ির ল্যান্ডলাইনের কথা মাথায় আসলো। এতক্ষণ কেন মাথায় আসেনি সেটা ভেবে মনে মনে নিজেকে কয়েকটা গালি দিয়ে ফোন লাগালো। দুইবার রিং হয়ে কেটে গেল, তৃতীয়বারের মাথায় রিসিভ হলো। তবে ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে তুর্যের অস্থিরতা আরো বেড়ে গেল। সে এক মুহূর্তের জন্য ভাবলো এটা আহি, কিন্তু পর মুহূর্তেই ঠাউর করতে পারলো কণ্ঠের মালিককে। তার মানে বাড়িতে সত্যি কিছু হয়েছে। সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল, কি হচ্ছে ভাইয়া, কান্না করছিস কেন? কথা বলতে আহি, ভাই টেনশন হচ্ছে তো। আহি আপু, আয়াবু কি মেরেছে তোকে? তুর্য ভালো করে জানে আহি কখনো ছোট ভাই বোনদের গায়ে হাত তোলে না, তবু জিজ্ঞেস করলো। সে আজ খুব করে চাইছে বোনের কান্নার কারণ যেন এটাই হয়, কিন্তু অপর পাশ হতে বাচ্চা কণ্ঠটা ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, না। তাহলে তাহলে কি হচ্ছে? কান্না থামিয়ে বল ভাইয়া প্লিজ। আহি আপু কাল সন্ধ্যায় ওর ফ্রেন্ড তারিন আপুদের বাড়িতে গিয়েছিল। সেই ভোরে রওনা দিয়েছে 6টার সময়, কিন্তু এখনো ফিরেনি। একটা দুষ্টু লোক ফোনে টাকা চেয়েছে, আব্বু টাকা দিয়ে দিয়েছে, কিন্তু লোকটা আর কল ধরছে না। কোনো রকমে হেঁচকি তুলে এই কথাটা বলে আবারও কান্না আরম্ভ করলো তাহি। বড় কেউ থাকলে তার কাছে ফোনটা দে। কি হলো তাহি? ধমকে সুরে বলল তুর্য। এই প্রথমবারের জন্য তাহির সাথে সে উচ্চ স্বরে কথা বলল। পর মুহূর্তেই আবারও নরম কণ্ঠে বলল, বড় কেউ থাকলে তার কাছে দে ভাইয়া। কেউ নেই, মেজমা অসুস্থ হয়ে পড়েছে, আম্মু ছোটমা সেখানে, আর আব্বুরা সকালে আপুকে খুঁজতে বেরিয়েছে। আমি দেখছি ভাইয়া, ভাইয়া আছি না, আপুকে ঠিকই খুঁজে বের করবো। কান্না থামাও আপনি, ওকে? কথাটা শেষ করে বেরিয়ে পড়ল তুর্য। কল কেটেছে কিনা সেই খেয়ালটুকু নেই তার। বোনকে তো বলে দিল খুঁজে বের করবে, কিন্তু কি করে? এখন থেকে ঢাকা ফিরতে কম হলেও 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টা-5টা বাজবে। তখন যদি সাথে করে নিয়ে আসতো তাহলে আর এমনটা হতো না। কেন আনলো না? তুর্য এভাবে ছুটতে দেখে তাসিন পিছন থেকে ডেকে বলল, এভাবে কোথায় ছুটছিস তুর্য? এই আই এম গোয়িং ব্যাক টু ঢাকা। তোরা ফেরার সময় আমার লাগেজ সাথে করে নিস। হঠাৎ কেন? আরে চেঞ্জ করে তো যা, এইভাবে টি শার্ট ট্রাউজার পরে যাবি তুর্য? অপরপক্ষ থেকে আর কোনো প্রত্যুত্তর না পেয়ে বাকি বন্ধুদের কাছে ছুটলো তাসিন। পিছনের সিটগুলো ফাঁকা হলেও মনে হচ্ছে যেন গাড়িটা বোঝাই হয়ে আছে। তুর্য স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে ড্রাইভ করছে। আঙুলগুলোতে চাপের রেখা স্পষ্ট। রাস্তার গতি সে টের পাচ্ছে, কিন্তু চোখ ভিতরের
ঝড়ে আবদ্ধ। মনের ভেতরটা যেন অদৃশ্য কুয়াশায় ঢেকে আছে। কোথাও থেকে অদ্ভুত এক আতঙ্ক চেপে বসেছে বুকে, যেন প্রতিটা বাঁক ঘোরার আগেই পিছু অঘটন অপেক্ষা করছে। মাঝে মাঝে শ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতর দ্রুত ঢেউ খেলছে, হৃদস্পন্দন আদৌ ঠিক সময় পৌঁছাতে পারবে তো? দিনের বেলা সূর্যের আলো থাকা সত্ত্বেও রাস্তা কেমন ঝাপসা হয়ে ভেসে উঠেছে তার চোখে। চারপাশে শহরের কোলাহল, অথচ তার মনে এক অদ্ভুত নিস্তব্ধতা, অস্থিরতা আর অজানা ভয়ের প্রতিধ্বনি। সাঁই সাঁই করে ছুটে চলেছে ব্ল্যাক বিএমডব্লিউ। গাড়িতে স্পিড বাড়িয়েছে সর্বোচ্চ গতিতে, তবু মনে হচ্ছে গাড়ি বোধহয় চলছে না। থেকে থেকে ট্রাফিক রুলসও ব্রেক করছে। এতে পেছনেরও আশেপাশের গাড়ির চালকগুলো ক্ষুব্ধ হয়ে কথা শোনাচ্ছে, কেউ কেউ আবার গালিও দিচ্ছে। তবে সেদিকে ধ্যান নেই তার, কোনো কথা কান অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। মেয়ের হারিয়ে যাওয়ার খবর শুনে থেকেই বারবার জ্ঞানহারা হচ্ছেন মারুফা বেগম। আপাতত জায়ের শিওরে বসে চোখের পানি ফেলছেন পারভিন বেগম। লতা বেগমও ছিলেন, কিছুক্ষণ হয়েছে ঘরের বার হয়েছেন। সবাই যদি একসাথে ভেঙে পড়েন তাহলে সংসার সামলাবে কে? মাগরিবের আজান পড়ে গেছে, অথচ বাড়ির মেয়ের কোনো খোঁজ করতে পারল না কেউ। সারা শহরে পুলিশ তদন্ত চালিয়েও দিন শেষ ব্যর্থ। এইসব সরকারি লোক দিয়ে কি হবে যদি দরকারে কাজেই না আসে? হঠাৎ জায়কে নড়তে দেখে ভাবনার ছেদ ঘটল পারভিন বেগমের। নিজের চোখের পানিটুকু আড়াল করতেই আঁচল দ্বারা চোখ মুছে নিলেন। তার চোখে পানি দেখে যদি মারুফা বেগম আরো ভেঙে পড়েন এই ভয়ে। মারুফা বেগমের মস্তিষ্ক সজাগ হতেই তিনি আবারও হাউ মাউ করে কান্না আরম্ভ করলেন। পারভিন বেগম কিছু একটা সান্ত্বনার বাণী দিতে চাচ্ছিলেন, কিন্তু কোনো কথা খুঁজে পাচ্ছেন না। কি বলবেন? সে সকাল থেকে নানা মিথ্যা সান্ত্বনা দিতে দিতে কথা ফুরিয়ে গেছে তার। তাই সামনে থাকা সন্তান হারানোর বেদনায় কান্না করতে থাকা মাকে জড়িয়ে বুকের সাথে চেপে ধরলেন। মারুফা বেগমের কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। বড় যা রূপী বোনকে তিনিও আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বললেন, বুবু, ও বুবু, আমার আহিকে এনে দাও, আমার বুক জ্বলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ গো, আমার কলেজের টুকরোকে ফিরিয়ে দাও। আমার তো একটাই সন্তান, ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। আল্লাহ, বুবু, আমি আর কখনো আমার আহিকে মারবো না, বকবো না, শুধু একবার, শুধু একবার, শুধু। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসা কণ্ঠটা এবার পুরোপুরি রোধ হয়ে গেল। আবারও জ্ঞান হারিয়েছেন বুঝতে পেরে পারভিন বেগম তার মাথাটা আস্তে করে বালিশে রাখলেন। তারপর একটা জায়নামাজ নিয়ে বসে পড়লেন আল্লাহর দরবারে। তার আগে ছেলেকে আর একবার ফোন করতে ভুললেন না। তাহির কাছ থেকে সবটা শুনেছে সে। ছেলে এখনো বাড়ি ফেরেনি, তার মানে আহিকে খুঁজছে বলেছিল তো। খোঁজ পেলে জানাবো, টেনশন করো না। ফোনটা রিসিভ করলো না, তার মানে এখনো খুঁজে পায়নি। মাগরিবের আজানের সুর মিলিয়ে শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। চারিদিকে যেন এক ধরনের অস্থিরতা, নীরবতা। কখনো রিকশার ভিড় ঠেলে, কখনো জর্ণাকীর্ণ ফুটপাতের ভেতর দিয়ে হেঁটে চলেছে এক যুবক। তার চোখে এক অদৃশ্য খোঁজ, মুখে কোনো ভাষা নেই। রাস্তাঘাট, পার্ক, ব্যস্ত মোড় সবখানে সে খুঁজে ফিরেছে এক অচেনা মুখের ভিড়ে পরিচিত চেহারাটা। শহরের কোনো অলি গলিও বাদ দেয়নি। প্রতিটি মোড়ে ঘুরে মনে হয় হয়তো এখানে, হয়তো এবার দেখা মিলবে, কিন্তু প্রতিবারই শূন্যতা। এদিকে পারভিন বেগম আধা ঘন্টা পর পর কল করছেন। কি বলবে সে? তোমাদের মেয়েকে খুঁজে পাইনি। মেজমা কি করছেন কে জানে। আহি এখন কি করছে? অনেক কান্না করছে, নাকি কান্না করার অবস্থায় নেই সে? যেভাবে কথা বলতে থাকে সব সময়, এখনো কি সেভাবে বাচালগিরি করছে? তাহলে নিশ্চিত লোকগুলো এতক্ষণে চড়িয়ে গাল বেঁকিয়ে ফেলেছে। এরকম মুহূর্তে এইসব কথা মাথায় আসতেই বিরক্ত হলো তুর্য। চলার পথে হঠাৎ একটা শব্দ কর্ণগোচর হতেই পা থামিয়ে দিল সে। মস্তিষ্ক সজাগ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই পরপর কয়েকটা শব্দ পেল। শব্দের উৎস বোঝার চেষ্টা করলো। সেই অনুযায়ী আস্তে আস্তে পদক্ষেপ ফেলে এগোনো। কিছুক্ষণ পর একটা পুরনো টিনের ঘরের কাছে গিয়ে পা থামলো। এখন আর কোনো শব্দ আসছে না দেখে সে ভাবলো বিড়াল বা ইঁদুর হবে হয়তো। যেহেতু কিডন্যাপ হয়েছে, এখানে আহি থাকার কোনো প্রশ্নই আসে না। আর কোনো লোকজনও নেই, দরজা খুলে রাখা। তাছাড়া এটা তাদের নিজ এলাকার মধ্যে, জেনে শুনে কেউ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপ করার সাহস দেখাবে না। চোখ বন্ধ করে সেই জায়গাটায় হাঁটু গেড়ে বসে পড়লো তুর্য। হাত পা মস্তিষ্ক কিছুই আর চলতে চাইছে না। আস্তে করে চোখ খুলে আকাশের পানে চাইলো সে। হয়তো ওপরওয়ালাকে কিছু বলছে।
এইভাবে কতক্ষণ পড়ে থাকলো জানা নেই। হঠাৎ গোঙানোর আওয়াজ শুনে ধ্যান ভাঙলো তার। তবে আওয়াজটা খুবই ক্ষীণ। মস্তিষ্ক বার্তাটা প্রেরণ করার পর 1 সেকেন্ডও দেরি করলো না সে। এক ছুটে ভাঙাচোরা কোনো রকমে দাঁড়িয়ে থাকা ঘরটার পানে ছুটলো। ভেতরে কোনো কাকপক্ষীও নেই, গোঙানোর আওয়াজটাও আরো আসছে না। তুর্য জোরে জোরে ডাকতে আরম্ভ করলো। আহি, এই আহি, আহি কোথায় তুই? রেসপন্স কর। কথা শেষ করার আগেই আবারও গোঙানোর আওয়াজ শুনতে পেল সে। অথচ ঘরটা পুরো পরিষ্কার, কোনো জিনিসপাতি নেই। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ফাঁকা। তার অস্থিরতা ক্রমশ বেড়েই চলছে। মেঝের একটা জায়গা চোখ আটকালো। পুরো মেঝে মাটির তৈরি হলেও ওইখানটা কেমন যেন বেশি চকচক লাগছে। মনে হচ্ছে জায়গাটাকে কৃত্রিম ভাবে মাটির তৈরি দেখানোর বিশেষ চেষ্টা। আর এক মুহূর্ত অপেক্ষা না করে তুর্য এগিয়ে গেল সেখানে। হাত রাখতেই বুঝতে পারলো এটা মাটি না কাঠ। আস্তে করে স্লাইড করতেই হলদে আলো চোখে পড়ল। সে আলোয় একটা লম্বা সিঁড়ি দৃশ্যমান হয়ে উঠেছে। খুব সাবধানতার সহিত সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলো সে। ভেবেছিল হয়তো অনেক লোকজন থাকবে, কিন্তু আশ্চর্য কেউ নেই। তবে চোখের সামনে অবহেলায় পড়ে আছে তাদের বাড়ির আহ্লাদী মেয়ে। মুখে স্কচ টেপ লাগানো, 2 হাত পেছনে নিয়ে বাঁধা। হয়তো তাকে দেখে অনেকটা সাহস পেয়েছে মেয়েটা, তাই তো কান্নার বেগটা ধীরে ধীরে বাড়ছে, যেটার আওয়াজ স্কচ টেপ ভেদ করেও জোরে শোনাচ্ছে। তুর্য এগিয়ে গিয়ে মুখ আর হাতের বাঁধন খুলতে খুলতেই বলল, আর ইউ ওকে? আহি ঠিক আছিস তুই? কিভাবে পৌঁছালো এখানে? কণ্ঠে অস্থিরতা স্পষ্ট। বাঁধন থেকে মুক্তি পেতেই আহি হামলে পড়ল তার বুকে। এহেন আক্রমণে 2 পা পিছিয়ে পড়ল সে। আহি তার বুকে হামলে পড়ে হাউমাউ করে কান্না আরম্ভ করলো। প্রায় 5 মিনিট অতিক্রম হওয়ার পরও ছাড়ছে না দেখে তুর্য এবার নিজের মুষ্টিবদ্ধ করে রাখা হাত দুটি আলগা করে একটি আহির পিঠে আর একটি মাথায় রাখলো। মাথায় রাখা হাতটা চলে বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল, থাম এবার, অনেক কান্না করেছিস। বাড়িতে সবাই টেনশন করছে তো। বলেই নিজের হাত আলগা করলো। কে শোনে কার কথা? এবার যেন কান্নার বেগটা আরো বাড়লো আহি। প্লিজ ছাড় আমাকে। তোর নাকের পানে চোখের পানে মিলে আমার টি শার্ট পুরো ভেজে গেছে, শরীর কিচকিচ করছে। এবারও ছাড়লো না আহি। তুর্য মুখে সূচক শব্দ করে তাকে দূরে সরতে সরতে বলল, আহি, অস্বস্তি হচ্ছে আমার। কণ্ঠে বিরক্তি স্পষ্ট। ছেড়ে দিল আহি। এতক্ষণ এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখার কথা মাথায় আসতে লজ্জাই লাগছে তার। কান্না থামিয়ে 2 হাতে চোখের পানি মুছে বলল, ক্ষুধা লেগেছে আমার। তুর্য তার ডান হাত দ্বারা আহির বাম হাতের কবজি ধরে নিয়ে যেতে যেতে বলল, এখন খাবার কোথায় পাবো? বাড়ি ফিরে খাস। সিঁড়ি বেয়ে উঠতে পারবে? আহি হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিছুক্ষণ পর তুর্য তাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। অসহায় কণ্ঠে বলল, তোর কবে বুদ্ধি হবে? কবে সবটা বুঝতে শিখবে? 2 দিন পর ভার্সিটিতে যাবে, 2 দিন পর ভার্সিটিতে যাবে, আর একটা লোক তোকে কিডন্যাপ করে ফেললো। বাচ্চাদের অত সহজে কিডন্যাপ করা যায় না। কেন? আপনি কি আগে ছেলে ধরা ছিলেন? এত কিছু কিভাবে জানলেন? রাগে দুঃখে আর কিছু বলল না তুর্য, শুধু ফুস করে একটা শ্বাস ফেললো। আহি আবারও বলল, আসলে তুর্য ভাই, আমি আমার দোষেই কিডন্যাপ হয়েছিলাম। সত্যিটা বললে কিছু বলবেন না তো আমাকে? একটা লোক আমাকে এখানে আসতে বলেছিল, তাই আমি তার সাথে এসেছিলাম। গাড়ির কাছে আসার পথে শুধু এতটুকুই বলেছিল, তাই পুরোটা জানার জন্য তুর্য বলল, ওকে বল। ওই আপনি যখন আমাকে রেখে ঘুরতে গিয়েছিলেন না, তখন আমি ভেবেছিলাম যে করেই হোক আপনার ঘুরতে যাওয়ার আনন্দ মাটি করব। কাল যখন তারিনদের বাড়িতে যাই, তখন আমার মাথায় একটা প্ল্যান আসে। তাই আমি সকাল সকাল ওদের বাড়ি থেকে বেরিয়ে যাই। এখন যেখানে দাঁড়িয়ে আছি না, এখানে আসতেই একটা লোককে দেখি ফোনে কথা বলছে। তখন ওনাকে বাড়ির নাম্বার দিয়ে বলি, একটু ফোন করে বলুন আপনাদের মেয়েকে বাঁচাতে চাইলে 50 লক্ষ টাকা পাঠিয়ে দিন এই নাম্বারে, আর খবরদার পুলিশকে জানানোর মতো ভুল করে ওকে জানে মেরে দেব। লোকটা বড় আব্বুকে কল করে সেটাই বলে। আসলে আপনার নাম্বার মুখস্থ ছিল না, তাই বড় আব্বুটা দিয়েছিলাম। তারপর ওই লোক আমাকে বলে, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই, পরে তোমার বাড়ির লোকে ভিডিও করে দেখালে বেশি বিশ্বাস করবে। আমিও তার সাথে ওই জায়গায় চলে যাই। পরে লোকটা আমার হাত মুখ বেঁধে কাকে যেন কল করে। তখন আমি বুঝতে পারি লোকটা সত্যি সত্যি আমায় কিডন্যাপ করেছে, কিন্তু ফোনের ওপাশে আরেকটা লোক মনে হয় ওকে বকাবকি করছিল। লোকটা শুধু বলছিল, সরি স্যার, ভুল হয়ে গিয়েছে, ছেড়ে দিচ্ছি। কিন্তু লোকটা আমাকে না ছেড়ে বলে, তোকে ছেড়ে দিলে আমার মৃত্যু নিশ্চিত, আর না ছাড়লেও তার থেকে ভালো পৃথিবী না ছেড়ে তোর আব্বার টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যাই। বলেই লোকটা আমাকে রেখে চলে যায়।
কথাগুলো বলে দম ফেলার আগেই বাম গালের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের শক্ত হাতের চর খেয়ে পুরো দুনিয়া ঘুরে উঠেছে তার। একে তো সকাল থেকে কিছু খায়নি, তার উপর পুরুষালী মজবুত হাতের পরশ পেয়ে মাথা ঘুরছে। আস্তে আস্তে চোখ ঘোলাটে হয়ে আসছে। আর কিছু ভাবতে পারলো না আহি। তার আগেই জ্ঞান হারালো। নিচে পড়ে যাওয়ার আগে দ্রুত দ্রুত দুই হাতে তাকে আঁকড়ে ধরে গাড়িতে বসালো। তবে রাগ একটুও পড়েনি। কত বড় ইডিয়েট হলে এমন কাজ করতে পারে ভেবে পাচ্ছে না ধৈর্য। সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে পাগলা কুত্তার মতো হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। যদি ওই পাতালে থাকা অবস্থায় কথাটা জানতে পারতো, তবে আবারও হাত মুখ বেঁধে দেখে আসতো। অনেকক্ষণ হয়েছে তুর্য আহিকে নিয়ে বাড়ি ফিরেছে। আহিকে তার রুমে রেখে নিজে সাবান নিয়ে বেরিয়েছে। ক্লান্ত শরীরটাকে বিছানায় ছাড়ার কিছুক্ষণ পরে পারভিন বেগম খাবার নিয়ে রুমে ঢুকেছেন। সে ভেবেছিল আরো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে খাবে, কিন্তু মায়ের জোরাজোরিতে খেতে বাধ্য হচ্ছে। পারভিন বেগম ছেলের মুখে ভাত তুলে দিতে দিতেই বললেন, কিছু কথা বলবো তোকে, হেয়ালি করবি না। পারভিন বেগমের ভেতরে কথাগুলো তুর্য বোধহয় আন্দাজ করতে পারল। প্রসঙ্গ পাল্টাতে গালের ভাতগুলো গিলে বলল, আহির জ্ঞান ফিরেছে? হ্যাঁ। খেয়েছে কিছু? হ্যাঁ, চালাকি করে কথা ঘোরাচ্ছিস। আর এক লোকমা ভাত গালে তুলে দিতে দিতে বললেন পারভিন বেগম। সারাদিন অনেক ধকল গিয়েছে আম্মু, যা বলার পরে বলো। গালের ভাত চিবোতে চিবোতে বলল তুর্য। তুর্য ভাই আসবো? দরজার বাইরে থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো। তুর্যর সাথে উত্তর দিল, আয়। প্রতিদিনের মতো আজ আর গম্ভীর শোনা গেল না কণ্ঠটা। ঘ্যাচরামি করতে হলো না দেখে মনে মনে খুশি হলো আহি। কিন্তু ভেতরে বড় মাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। এই কথা তো তার সামনে বলা যাবে না, তাহলে তিনি যদি আর একটা চর লাগান। তার ছেলের চর খেয়েই এখনো গাল ব্যথা হয়ে আছে। মনে হচ্ছে বাম গালটায় কেউ ইট বেঁধে রেখেছে। আর খাবো না আম্মু, প্লেট নিয়ে যাও। পারভিন বেগম ছেলের কথা মতো প্লেট নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে আহির মাথায় হাত বুলিয়ে গেলেন। পারভিন বেগম যাওয়া মাত্রই আহি তুর্যের দিকে এগিয়ে গিয়ে মিনমিন করে বলল, তুর্য ভাই, আসল ঘটনাটা বাড়ির কাউকে বলবেন না প্লিজ। বাট আমার তো বলা টান। নিজে মেরে ক্ষান্ত হননি, এখন আম্মুকে দিয়েও মার খাওয়াবেন? আপনার থেকে ওই লোকটা আরো ভালো ছিল, অন্তত মারেনি আমাকে। এত জোরে কেউ মারে নাকি? আপনার বউ আপনার হাতে মার খেতে খেতে মরে যাবে। একদমই কথাগুলো বলল আহি। বউ কি মারার জিনিস? ভ্রু কুচকে আহির পানে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল তুর্য। তো আপনি কি আর আদর সোহাগ বোঝেন নাকি? বলেই জিভ কামড়ে ধরল আহি। ছি, বড় ভাইয়ের সামনে কি সব বলে ফেললো। এখন যদি আর একটা লাগায়, নিশ্চিত 3 দিন অজ্ঞান হয়ে থাকবে। তবে তাকে অবাক করে তুর্য বলল, সেটা নয়, বিয়ের পর আমার বউ বুঝে নেবে, তোকে তো প্রেশার নিতে হবে না। সত্যি সত্যি সবাইকে বলে দিয়েছেন? মন খারাপ করে বলল আহি। বস এখানে। আজকে যেন আহির অবাক হওয়ার দিন। এমনি সময় তো পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে, আর এখন বসতে বলছে। তাহলে কি তাকে মারার জন্য তুর্য ভাই অনুতপ্ত? আহি বসতেই তুর্য নরম কণ্ঠে বলতে আরম্ভ করলো, আমাকে শাস্তি দিতে এত কিছু করলে? একবার বাড়ির লোকের কথা ভাবলি না? আমি নয় সারাক্ষণ বকি তোকে, কিন্তু তারা তারা তো ভালোবাসেন। তাদের কথা একবারও ভাবলি না? তোর বড় বউ কোথায় জানিস? আহি এদিক ওদিক মাথা নাড়ালো, মানে জানে না সে। তোর এই নির্বুদ্ধিতার জন্য হাসপাতালে টেনশন করে প্রেশার বাড়িয়ে ফেলেছে। মেজমা সারাদিন পাগলের মতো ছটফট করেছে, তাই কান্না করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে। শান্ত প্রান্ত তোর ছোট হয়েও বড় ভাইয়ের মতো চাচুদের সাথে খুঁজে বেরিয়েছে। বাকিদের কথা আর কি বলবো? সবার চিন্তা হয়েছে, আপনার হয়নি? আমার কেন টেনশন হতে যাবে? তাহলে এত দূর থেকে ছুটে এলেন কেন? ভেবেছিলাম মেরে ফেলেছে তোকে, তাই জানাজা পড়তে এসেছিলাম। আসতে লেট হলে তো আর ভাগে পেতাম না। সকালটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। জানালার ফাঁক দিয়ে হালকা সোনালি রোদ মেঝের উপর গলে পড়ছে। আহি ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হয়েছে। চোখে মুখে এখনো আলস্য লেগে আছে তার। সে ধীর পায়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সেখানে প্রান্ত আর তাহি দুষ্টুমি করছিল। তাকে দেখেই তাহি দৌড়ে গিয়ে পাশে বসে বলল, আপু, সকালে আমি তোমার রুমে গিয়েছিলাম, তুমি ঘুমিয়েছিলে, তাই ডাকিনি। লোকগুলো কি তোমাকে মেরেছে গো? শেষ বাক্যটা মুখ কালো করে বলল। না রে, শুধু একটু না খাইয়ে রেখেছিল। আহির বাম গালে থাকা হাতের আঙুলের ছাপের দিকে নজর গেল তাহি। ফর্সা গালে আঙুলের দাগগুলো যেন জল জল করছে। গুনে গুনে 3টে আঙুলের ছাপ। তবে প্রথম 2টা স্পষ্ট হলেও বাকি একটা ততটা স্পষ্ট নয়। সেটা দেখে তাহির সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল,
তাহলে তোমার গালে কিসের দাগ? গাল লাল কিসে, পীড়িতের বিষে নাকি? আরে তুর্য ভাই চর মেরেছে কষে। প্রান্ত বাকি গানটুকু শেষ করার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে গানের সুরে গেয়ে ওঠে শান্ত। তারপর আহির অন্য পাশে বসতে বসতে বলে, তাহলে আইপু, চর খেয়ে তোর ফিলিংস কেমন আমাদের সাথে শেয়ার করতে পারিস? যখন তুর্যের মুখে শুনেছিল কাল সারাদিন শান্ত প্রান্ত তাকে খুঁজে বেরিয়েছিল, তখন আহি আবেগে আপ্লুত হয়ে মনে মনে ভেবে নিয়েছিল ওদের সাথে আর ঝগড়াঝাটি করবে না। কিন্তু না, এরা আসলে ক্ষমার যোগ্য না। নেহাত চোয়ালে ব্যথা থাকার কারণে ঝগড়াটা করতে পারছে না, না হলে আজকে এদের খবর করে ছাড়তো সে। এবারের সবচেয়ে বড় সন্তান তুর্য ভাই, তারপর আমি, তারপর তোরা। তুর্য ভাই আমার বড় বিধায় সবসময় আমাকে বকাঝকা করে। কাল তো মেরেই বসলেন, কিন্তু আমি কখনো তোদের মেরেছি বল? মেরেছি আমি? মারিনি তো। এটা নিয়ে তোদের শুকরিয়া আদায় করা উচিত। তুর্য ভাইয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত তোদের। সেটা না করে আমাকে নিয়ে ট্রোল করছিস তোরা। এটা কি ঠিক বল? আস্তে আস্তে কোনো রকমে গাল নাড়িয়ে বলল আহি। শান্ত নিজের হাসি চেপে ঘন ঘন দুই পাশে মাথা নাড়তে নাড়তে বলল, না না, একদম উচিত না। তার সাথে প্রান্তও ভোলা ভালা মুখ করে বলল, মোটেও ঠিক না, তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আহি যদিও বুঝতে পারলো ওরা মশকরা করে এইসব বলছে, তবু কিছু বলল না। সোজা ডাইনিং টেবিলে চলে গেল। এরা সবাই একই রকম, শুধু তাহিটা একটু ভালো আছে, তবে সেও মাঝে মাঝে হিটলারি করে। খাবার টেবিলে আহি আগে বসলো, এখন একে একে সবাই উপস্থিত হয়েছে। আকবর চৌধুরীকে কাল রাতে 12টার দিকে বাড়িতে আনা হয়েছে। এমনি দিন হলে খাওয়ার ভিতরে এতক্ষণে হাজারটা কথা বলতো আহি। খাবারে থাকা মরিচের খোসা চুপি চুপি শান্ত বা প্রান্তের প্লেটে দিয়ে সাধু সেজে বসে থাকতো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই যে আজকে কুমড়া রান্না হয়েছে, আহি ভালো করে জানে তুজো কুমড়ার তৈরি কিছুই খায় না, এজন্য ইচ্ছা করে কুমড়াই নিজের প্লেট ভর্তি করে তুর্য বুঝে ওঠার আগেই তার প্লেটে ঢেলে দিয়ে ভোলা ভালা মুখ করে বসে থাকতো। তারপর তুর্য যখন চোখ গরম করে চাইতো, তখন সে মুখটাকে আরো ইনোসেন্ট বানিয়ে আদুরে কণ্ঠে বলতো, অনেক বেশি নেওয়া হয়ে গিয়েছে, তাই আপনাকে দিলাম। আল্লাহ, আপনি তো আবার কুমড়া খান না। খেয়ালই ছিল না তুর্য ভাই, রাগ করেন না হ্যাঁ। কিন্তু আজ চুপচাপ খাবার গেছে, এসবের কিছুই করছে না সে। যদিও চোয়াল ব্যথা থাকার কারণে খাবার চেপতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য এতক্ষণে সখানে গালি দিয়েছে তুর্যকে। সে না হয় অপরাধ করেছে, এখন সেটা তো করা হয়ে গিয়েছে, শুধু শুধু মেরে কি লাভ পেল লোকটা? নিজের গায়ের জোর দেখানোর জন্য এমনটা করলো? তাকে তো দেখেই বোঝা যায় শরীরে গন্ডারের মতো শক্তি, মেরে দেখানোর কি আছে? তবে আহির এভাবে শান্ত হয়ে যাওয়া আকবর চৌধুরী খেয়াল করলেন। তিনি আহির উদ্দেশ্যে বললেন, যেটা করেছ সেটা তো করেই ফেলেছ, এখন মন খারাপ করে বসে থাকলে চলবে? মন খারাপ না করে অ্যাডমিশনে মন দাও। কিসের জন্য কোচিং করতে চাইছ? আর রেজাল্ট বেরোবে কবে কিছু জানো? আহি বেশ বুঝতে পারলো তার বড় আব্বু এখন খুবই সিরিয়াস, না হলে তুমি করে বলতেন না। 1.5-2 মাস পর, আর আমি ডক্টর হতে চাই। এমনি সময় ফটফট করে উত্তর করলো, আজ খুব শান্ত ও শিষ্ট ভাবে বলল আহি। তাহলে কাল গিয়ে উম্মুসে ভর্তি হয়ে এসো। বাড়িতেও টিচার রেখে দিব, আর তুর্য তো আছেই। বাবার কথা শুনে তুর্য একবার অসহায় দৃষ্টিতে বাবার দিকে চাইল। এমনিতে সুযোগ পেলে রুমে ঢুকে কুকর্ম করে বেড়ায়, এবার তো আরো সুযোগ পেয়ে গেল রুম ত্যাগ করে কিনা সন্দেহ। এই জীবনে যে কয়দিনই আহি তার রুমে পৌঁছে গিয়েছে, প্রতিবারই টেবিল ক্লথ পাল্টাতে হয়েছে তার। না পাল্টে উপায় আছে, কলমের কালি দিয়ে পুরো শেষ করে ছাড়ে। তুর্যের বরাবরই সাদা রংটা পছন্দের, তাই তার রুমের অধিকাংশ বলতে গেলে সবকিছুই সাদা। এটা নিয়ে কিছু বলতে গেলেই বলবে, খান তো বাপের হোটেলে, একটু ঘন ঘন টেবিল ক্লথ চেঞ্জ করলে কি বা হয়েছে? 500-600 বেশি তো আর নিবে না। অথচ ডামাস্কের টেবিল ক্লথ সম্পর্কে কোনো আইডিয়া আছে ওর? ইডিয়েট একটা। ডাক্তার ডাক্তার তো একজন আছেই, তুই বরং অন্য কিছু হ। তুর্যের ধ্যান ভাঙলো আসিফ চৌধুরীর কথায়। হ্যাঁ, তোর ছোট চাচার মতো পলিটিশিয়ান হ। আকবর চৌধুরীর কথা শুনে শান্ত বলল, হ্যাঁ হ্যাঁ বড় আব্বু, তারপর আমরা স্লোগান দিব, হাসিনা পাক, খালেদা খালা দিন শেষ, আইয়ে আপার বাংলাদেশ। শান্তর কথায় একযোগে সবাই হেসে দিলেন। তাহলে আই, আজকে চল ভর্তি করে রেখে আসি।
এক পলক দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা মেপে নিলেন আকবর চৌধুরী, তারপর কথাটা বললেন। না বড় আব্বু, গালের দাগ মুছে গেলে তারপর যাব। হালকা গা গরম হওয়ায় এসি অফ করে শুয়ে আছে আহি, হাতে লতা বেগমের মোবাইল। তিনি কোনো ফেসবুক চালান না দেখে আহি নিজে একটা অ্যাকাউন্ট খুলেছিল, তবে নিজের নাম দিয়ে নয়, ফেক নামে। এই বিষয়ে বাড়ির কেউ জানে না। আহির বন্ধু মহলের একটা মেসেঞ্জার গ্রুপও আছে, সেখানেই মেসেজে কথা বলছিল সে, কিন্তু কথার মধ্যে হঠাৎ করে দেখলো সে লিভ নিয়েছে। আজব, সে তো লিভ নেয়নি, তাহলে এটা কিভাবে হলো? মোবাইলের মধ্যেও কি আবার জিন ভূতের বসবাস আছে নাকি? পুনরায় যে তাকে অ্যাড দিবে সেটাও হচ্ছে না। গ্রুপের অ্যাডমিন হলো আরাফ, সে এখন অনলাইনে নেই, নিশ্চয় পড়ালেখা করছে। মন খারাপ করে ফোনটা রেখে দিল আহি। এখন বাকিরা কত কথা বলবে অথচ সে উপস্থিত থাকবে না। যদিও তাদের প্রত্যেকের ইনবক্সে গিয়ে সে বলে এসেছে, তোরা আর কেউ একটা মেসেজে দিবি না বলে দিলাম, তবু তার মনটা আঁকুপাকু করছে। যদি ওর কথা বলে, না জানি কত কিছুই মিস করে ফেলবে। এরই মধ্যে পারভিন বেগম তার রুমে প্রবেশ করলেন। বড় মাকে দেখে উঠে বসল আহি। পারভিন বেগম তার মাথার পাশে বসে বললেন, আমাদের হবু ডাক্তার কি করছে? আগে এইচএসসি তো পাশ করি। বলেই হেসে দিল আহি। এটা কেমন কথা, পাশ করবি না মানে? আমার মেয়ে ভালো ফলাফল করেই পাশ করবি, আমি জানি। কিন্তু কপট রাগ দেখিয়ে বললেন তিনি। কিন্তু কি বড় মা? শোন, তোকে একটা ঘটনা বলি। এই পরীক্ষার পর তো তোর নানা ভাই আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমার একটা বান্ধবী ছিল, সে যেমন পড়ালেখা ভালো ছিল তেমনই চেহারাও মাশাল্লাহ, আর চুলও ছিল একদম তোর মতো, কিন্তু ডাক্তারি পড়া পড়তে পড়তে সব চুল পড়ে গিয়েছে। সত্যি বড় মা? মেডিকেলে পড়তে গেলে চুল পড়ে যায়? কই, তুর্য ভাইয়ের তো পড়েনি। পারভিন বেগমের কথা শুনে কৌতূহলী কণ্ঠে বলল আহি। তুর্য তো ছেলে মানুষ, আর ওর চুল লম্বা নাকি? তুই একটু চুলের যত্ন নিস, আমি এখন আসি, রান্না করতে হবে। কি বললো বড় মা? তার চুল পড়ে টাক্কু হয়ে যাবে? তাহলে কেমন দেখা যাবে? তার চুল দেখে সবাই কত প্রশংসা করে, সেই চুল পড়ে গেলে কি হবে? তাছাড়া নিজের জামাইকে চুলগুলো দেখানোর আগে যদি পড়ে যায় তাহলে তো দুঃখের সীমা থাকবে না। এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। দরকার হয় সে ডক্টর হলোই না, তাতে কি হয়েছে? তার ডাক্তার হওয়ার মূল উদ্দেশ্য তো ছিল দুর্যোগে একটা ভুলভাল ইনজেকশন দেওয়া। দিল না ইনজেকশন, কি হবে তাতে? সে কি মরে যাবে নাকি? যাবে না, কিন্তু হবু বরকে চুল দেখাতে না পারলে ঠিকই মরে যাবে, তার পুরো জীবনই বৃথা হয়ে যাবে। কাল বরং সবাইকে বলে দেবে সে ভার্সিটির জন্য কোচিং করতে চায়। বড় মা, আমি ডক্টর হব না, ঢাকা ভার্সিটিতে পড়বো। প্রায় দরজা অতিক্রম করে ফেলেছিলেন পারভিন বেগম। আহির কথা শুনে আবারও ফিরে আসলেন। কিন্তু ঢাকা ভার্সিটিতে তো বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাবে, তুই বরং জাঙ্গিয়ানগর বিশ্ববিদ্যালয়ে পড়িস, বাড়ি থেকে কাছে হবে। তাতে কি হয়েছে? আমি হোস্টেলে বা মেসে থেকে পড়বো। সেখানে রান্না করে খেতে পারবি, আর আমাদের ছেড়ে কিভাবে থাকবি? হ্যাঁ। আহি কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিকই বলেছেন বড় মা, আমি বরং যাবিতেই পড়বো। যা ভালো বুঝিস কর, আমি এখন আসি। বলেই চলে গেলেন পারভিন বেগম, মুখে মুচকি হাসি। তবে এভাবে তাড়াহুড়ো করে আসার একটাই কারণ, তিনি এতক্ষণ ধরে যত কথা বললেন সব অন্য কারো শেখানো বলি। এরপর যদি আহি আর একটা প্রশ্ন করে তিনি উত্তর দিতে পারবেন না, প্যাঁচ লেগে যাবে। তবেই অনেকটা অবাক হলেন যে এতগুলো কথা শিখিয়ে দিল তাকে, সে কিভাবে জানলো আহি এই কথাগুলোই বলবে? আশ্চর্য ব্যাপার। আর আহি যদি ডাক্তার হয় তার সমস্যাটা কোথায়? 5 ওয়াক্ত নামাজ কালাম করে বিনা কারণে বান্ধবীর ব্যাপারটা মিথ্যা বলতে হলো। টেবিলের উপর ছড়িয়ে আছে ফাইল, কাগজ আর কিছু রিপোর্টস। কোনোটা অসমাপ্ত, আবার কোনোটা শুধুমাত্র একটা সইয়ের অপেক্ষায় আছে। আসিফ চৌধুরী সেগুলো দেখে দেখে সাইন করছেন, ফোনটা আবার একপাশে রেখে দিচ্ছেন। এরই মধ্যে দরজার ওপাশ থেকে কড়া নাড়ার শব্দ হলো। দরজায় যেহেতু কড়া নাড়ছে তাহলে এটা লতা বেগম হবেন না, তিনি নিশ্চিত। তবে কি সত্যি তুর্য এলো? কাল আহিকে নিয়ে ফেরার পর তুর্য সরাসরি আসিফ চৌধুরীর কাছে যায় আর বলে, চলে যাচ্ছ? আপনার থেকে আমার কিছু জানার আছে, পারলে আগামীকাল একটু তাড়াতাড়ি ফিরবেন। এই ছেলে কি প্রশ্ন করবে সেটা তিনি আগেই আন্দাজ করতে পেরেছেন। ভেবে একটা হাই ছাড়লেন তিনি, তারপর বললেন, কে? তুর্য, এসো। সাবেক মেয়র লায়েক শেখদারের সাথে আপনার কিসের শত্রুতা? রুমে প্রবেশ করে তুর্য সরাসরি প্রশ্ন করলো, রাজ নৈতিক, সেটা তো ভালো করেই জানো। প্লিজ টেল মি দ্য ট্রুথ, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ। ওসব ঘৃণিত অতীত বাবা, তুমি যেন কি করবে
ওই পশুর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। বলে একটা তপ্ত নিঃশ্বাস ফেললেন নাসির চৌধুরী, যেন হঠাৎ করে বুকটা ভারী হয়ে উঠল। এই পশুর জন্যই কিন্তু আপনাদের মেয়ে এখনো আপনাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, ওই পশুর জন্যই আমাদের মেয়েটা বিপদের মুখে পড়েছিল। আমি শিওর না হয়ে কোনো কথা বলি না, সেটা আপনি ভালো করেই জানেন। এবার অন্তত সত্যিটা বলুন প্লিজ। এবার যে তুর্য সত্যিটা না জেনে ছাড়বে না সেটা বুঝতে পারলেন আসিফ চৌধুরী। তা নিজেকে প্রস্তুত করলেন অভিশপ্ত অতীতটা তুলে ধরার জন্য। তাসিন আর নাবিল মুখোমুখি হয়ে বসে আছে, দুজনেরই মেজাজ তুরঙ্গে। তুর্যকে ওভাবে পাগলের মতো ছুটতে দেখে তারাও সেদিনের সন্ধ্যার গাড়িতে বাড়ি ফিরেছে। বন্ধুকে এভাবে ছুটতে দেখে কারা পারে বসে থাকতে, কিন্তু মহাশয় বন্ধুকে সে কাল থেকে ফোন করে রিসিভ করতে পারছে না, অথচ বন্ধুর টেনশনে তারা মরে যাচ্ছে। এমন ভাবে ছুটছিল যেন ওর বউ মরে গিয়েছে। এদিকে তাদের বাড়িতে পা ফেলার নাম নেওয়াই নিষেধ, যদিও নিষেধ করার পর্যাপ্ত কারণ রয়েছে। তাদের পেট একটু পাতলা কিনা কখন কোথায় কি বলে ফেলে মুশকিল। ভাই, ও মানুষ নাকি রোবট? মনে কি কোনো ফিলিংস নেই? মরে গেলে কি জানতেও তো মানুষ কল ব্যাক করে। ফিলিংস কি তোরে দেখাইবো বাড়া? তুই ওর বউ লাগোস? ফিলিংস কি খালি রোম্যান্সের হয়? অন্য কোনো ফিলিংস নেই দুনিয়ায় শালা? আর যদি ওই একটা ফিলিংস পৃথিবীতে থেকে থাকে তাহলে সেটাও ওর নেই। তা ঠিক কইছস। ধুর বাড়া, আন্টির নাম্বারে কল দিলেই তো হয়। আরে বলবি তো, দাঁড়া এক্ষুনি দেই। আবদ্ধ ঘরে চলছে শুনশান নীরবতা। আসিফ চৌধুরী আর তুর্য মুখোমুখি বসে আছে। আসিফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। তুর্যের মনে অনেক কৌতূহল থাকলেও চেহারা থেকে বোঝার উপায় নেই। সে তো বরাবরই এরকম, তার বাইরে দেখে ভিতরকে আন্দাজ করতে সক্ষম হবে না। তবে আসিফ চৌধুরী তো আর তেমন না। তার চোখের কোণে আর্দ্রতা জমে উঠল। তবে নিজেকে সামনে বলতে আরম্ভ করলেন তিনি। 25 বছর আগের ঘটনা। তখন তুই খুব ছোট, 3 বা 4 বছরের অবুঝ শিশু। তাই হয়তো কিছু মনে নেই তোর। লায়েক আর আমি খুব ভালো বন্ধু ছিলাম সেই ছোটকাল থেকে, যাকে বলে গলায় গলায় বন্ধুত্ব। ছাত্রজীবন থেকে ওর রাজনীতির প্রতি আকর্ষণ ছিল। আমার ভালো লাগতো না, তবু বন্ধুত্বের খাতিরে 2-একটা ঘটনায় জড়িয়ে পড়তাম। একদিন বড় ভাইজান আর তোর দাদা অনেক বকাবকি করতেন এটা নিয়ে। তারা রাজনীতি পছন্দ করতো না, এখনও করে না। তারপর থেকেই আমি আর কোনো রাজনৈতিক কার্যকলাপে নিজেকে জড়াতাম না। দেখিস না, তোর বাবা আমায় এখনও এটা নিয়ে সবসময় খোঁচামেরি কথা বলে। সকালেও তো বলল। আচ্ছা যাকগে সেসব কথা। তবে এটা আমাদের বন্ধুদের কোনো ঝামেলা হয়নি। একটু থামলেন আসিফ চৌধুরী। সামনে টেবিলে থাকা গ্লাস এগিয়ে দিল তুর্য। তিনি এক ঝোঁক পানি গিলে পুনরায় বলা আরম্ভ করলেন। কোনোদিন ছোট মায়ের বাপের বাড়ি গিয়েছিস? যাসনি। তোদের বলা হয়েছে লতার বাবা ভাই বোন কেউ নেই পৃথিবীতে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা। স্বয়ং লায়েক শিকদারই ওর আপন বড় ভাই, আর ওর মা এখনও বেঁচে আছে মুমূর্ষ রোগী হয়ে। তবে লতা আর আমার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। লায়েক তার একমাত্র ছোট বোনের বিয়ে খুব ধুমধাম করে ঠিক করে। সব কিছু স্বাভাবিকই হচ্ছিল। হঠাৎ আমার কাছে একটা খবর আসে, যার সাথে বিয়ে ঠিক করা হয়েছে সে আসলে ভালো লোক নয়, বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত। আমি সেটা লায়েককে জানাই, কিন্তু ও বিশ্বাস করে না। প্রমাণ চায় সে, কিন্তু তখন আমার কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল না, তাই দিতে পারিনি। এটা নিয়ে আমাদের অনেক কথা কাটাকাটি হয়, আবার সবটা ঠিক হয়ে যায়। লতাকে আমি আমার নিজের বোনের মতো দেখতাম। এদিকে ওর ক্ষতিটাও মেনে নিতে পারছিলাম না, তাই আমি লতাকে সবটা জানাই। বলি লায়েককে বুঝিয়ে বলতে, কিন্তু ও বরাবরই ওর ভাইকে ভয় পাচ্ছে, আমাকে বলে কিছু করতে। ততক্ষণে সকল চেষ্টা করে ব্যর্থ আমি। এভাবে বিয়ের দিনও ঘনিয়ে আসে, আমি আর কিছু করতে পারলাম না। তারপর বিয়ের আগের দিন রাতে লতা অনেক কান্নাকাটি করে, যে করে হোক বিয়ে ভাঙতে হবে। পরে আমি বাধ্য হয়ে ওকে নিয়ে পালিয়ে যাই। তবে বিয়ে করার উদ্দেশ্য মোটেও ছিল না। ভেবেছিলাম পর্যাপ্ত প্রমাণ জোগাড় করে লতাকে তার ভাইয়ের হাতে তুলে দেব, কিন্তু কোনো একটা কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। তারপর লায়েকের সাথে একদিন যাবৎ ঝামেলা চলতে থাকে। প্রায় 6 মাস পর ও নিজের ভুল বুঝতে পারে, এসে ক্ষমা চায় আমার কাছে। তার পাশাপাশি আরেকটা প্রস্তাবও রাখে। এক নাগারে কথাগুলো বলে থামলেন আসিফ চৌধুরী। এবারে ঘটনাটা বলতে যেন বুক চিরে যাচ্ছে, ঠোঁট ভেদ করে কথাটা আসতে চাইছে না। নিজেকে সামলানোর সুযোগ দিল দুর্য।
তার চোখে এবার কৌতূহল স্পষ্ট। কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে জানা নেই তার, তবু অজানা কারণে ভিতরটা ছটফট করছে। আবারও বলতে শুরু করলেন আসিফ চৌধুরী। আমাদের 3 ভাইয়ের আদরে একটা বোন ছিল, তোমাদের একমাত্র ফুপি। তোমার মনে নেই হয়তো, তার হাত চাইলো আমাদের কাছে, আমরাও রাজি হয়ে গেলাম, কিন্তু ওই জানোয়ার এবার আর নিজেকে সামলাতে পারলেন না আসিফ চৌধুরী, কান্নায় ভেঙে পড়লেন। তুর্য মনে হয় বাকি কথাটুকু আন্দাজ করতে পারলো, তবু চাচার মুখ থেকে শোনার প্রয়াস। সে আসিফ চৌধুরীর হাত নিজের হাতের মধ্যে নিয়েই বলল, শান্ত হন ছোট চাচ্ছ, এভাবে ভেঙে পড়বেন না। ওই জানোয়ার আমার আদরের একমাত্র বোনকে বিয়ে করে হত্যা করে। গলা কেঁপে উঠেছে আসিফ চৌধুরীর। আর কথা বলার অবস্থায় নেই তিনি। বুঝতে পারলো তুর্য তার নিজের বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছে। মনে না থাকুক, কিন্তু দেখেছে তো, অনেক আদর করতেন নিশ্চয়ই। ফুপিরা তো মায়ের মতোই ভালোবাসেন, তবু সে তো আদর পেয়েছে। আহি শান্ত প্রান্ত তাহি ওরা তো মোটেই পায়নি। আজ এখানে এই জায়গা যদি আহিটা উপস্থিত থাকতো, তাহলে এতক্ষণ নিশ্চয়ই কেঁদে ফেলতো। অনেক আবেগী কিনা। এমনও হতে পারে ফুপিকে তিনি মারেননি, হয়তো অন্য কি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা করেছে। কাল রাত থেকে প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে আহির। এখন অবশ্য রাতের থেকে অনেকটা কম। জ্বরের ঘোরে কাল সারা রাত আবোল তাবোল বকেছে। মারুফা বেগম সম্পূর্ণ রাত মেয়ের শিওরে বসে কাটিয়েছেন। একটু আগেই রুম থেকে বেরিয়েছেন, আর তুর্যকে জ্বরটা পরিমাপ করে দেখতে বলে গিয়েছেন। সেই দিন কিডন্যাপ হওয়ার পর ভয় পেয়ে মূলত জ্বরটা এসেছে, কিন্তু আহি এটা মানতে নারাজ। তার ধারণা তুর্যের হাতের মার খেয়ে জ্বর এসেছে। সুস্থ হয়ে বড় আব্বুর কাছে এর একটা ফাইসলা করার আর্জি জানাবে সে। আর একটা কথা তো সে ভুলেই গিয়েছে, তুর্য ভাই যে গাঞ্জাখোর, আঠাখোর, ইয়াবাখোর, বাবাখোর, নেশাখোর, মাতাল একটা লোক, সেটা তো বড় আব্বুকে জানানোই হয়নি। এটাও জানাতে হবে। বড় ভাই হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? যখন যা ইচ্ছা তাই করবে তার সাথে, আর সে চুপচাপ করে বসে থাকবে? জীবনেও না। তুর্য ভাইকে বাস দেওয়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তুর্যকে নিয়ে চিন্তা করার ভিতরেই হাজির হলো সে। রুমে এসে আহির স্টাডি টেবিলের কাছ থেকে চেয়ারটা এনে তার বিছানার পাশে বসলো। হাতের স্পিগমোম্যানমিটার খাটের একপাশে রেখে আহিকে উঠে বসতে বলল। কিছুক্ষণ পার হলেও আহি উঠছে না দেখে সে বলল, কি ভাবছিস তুই? রুম বয় ট্রিটমেন্ট করতে এসছি বলে আদর করে বিছানা থেকে উঠিয়ে দিব? ঢং না করে ওঠ ফাস্ট। আপনার থেকে আদর পাওয়ার ইচ্ছেও আমার নেই, বুঝলেন? উঠে বসতে বসতে বলল আহি। তুর্য একটা থার্মোমিটার তার কাছে দিল। কিছুক্ষণ পর আহি থার্মোমিটারটা ফিরিয়ে দিতেই সে দেখে তুর্য বলল, জাস্ট 105 ডিগ্রি। এমনভাবে উইকে পড়েছিস যেন মরে যাচ্ছিস। 105 আপনার কাছে কম মনে হচ্ছে তুর্য ভাই? আমি মরে গেলেই আপনি খুশি হন, তাই না? ওয়ান অ্যান্ড রং। তুই বললে মারার টিকিট কেটে দেই, দেব? নিজেই তো কেটে নিয়েছিলাম, বাঁচাতে গেলেন কেন? এসে তো দেখলাম চিত হয়ে পড়ে আছিস, উঠে বসে এনার্জি পাচ্ছিলি না। এখন ফটো ফটো করার এনার্জি কোথায় পাচ্ছিস? আপনার কাছ থেকে। তোকে এনার্জি দেওয়ার কোনো অ্যাবিলিটি আমার নেই। চাইলে যেটুকু আছে সেটুকু নিয়ে নিতে পারি। আহিকে কিছু বলার সুযোগ না দিয়ে কথা শেষ করে কয়েক সেকেন্ডের ব্যবধানে সে আবারও বলল, বিড়াল ছানার মধ্যে কম্বলের ভেতর দিয়ে মাথাটা বের না করে একটু শর্ট প্রেশার মারতে হবে। আহি এতক্ষণ শুধু মাথাটা বের করে কম্বলের ভিতর দোলা পাকিয়ে বসেছিল। তুর্যের কথা মতো নিজেকে আলগা করে বসলো। হাতে ফোল্ড কর। হাতার উপর দিয়ে দিন। তুর্য একবার আহির দিকে চাইলো, তারপর নিজের হাতা গুটিয়ে স্পিগমোম্যানমিটার কাফ হাতের কনুইয়ের একটু উপরে পেঁচিয়ে ইয়ারপিস নিজের কানে নিল। তারপর বাল্ব চেপে কাফ ফুলিয়ে নিল। একটু পর টেস্ট পিস আহির বুক ও গলার মাঝখানে বিভিন্ন জায়গায় চালাতে লাগলো। আহি সেটা মাথা নিচু করে দেখছে। হঠাৎ তুর্যের হাতের দিকে খেয়াল হতে সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুর্য ভাই, আপনার হাতের শিরাগুলো সবসময় ওভাবে জেগে থাকে কেন? দেখে মনে হচ্ছে ব্লাডের ওভারলোড হচ্ছে। এত কথা কেন বলিস আহি? এভাবে ঝুঁকিয়ে না থেকে মাথা সোজা কর আর জোরে জোরে শ্বাস নেয়। তুর্যের কথা মতো আহি জোরে জোরে শ্বাস নেওয়া আরম্ভ করতেই সে দাঁতে দাঁত পিষে বলল, তোকে নিঃশ্বাসের স্পিড 5x করতে বলিনি। ধীরে ধীরে লম্বা করে শ্বাস নে, ইডিয়েট।
আরো কিছুক্ষণ পার হলো। সূর্য তাড়াতাড়ি ডাক্তারি সকল সরঞ্জামগুলো খুলে গুছিয়ে রাখতে রাখতেই বলল, বেঁচে আছিস কিভাবে? সবই আল্লাহর লীলা খেলা। কেন, প্রেশার কত? পুনরায় গায়ে কম্বল জড়াতে জড়াতে বলল আহি। জেনে কাজ নেই তোর, আমি ছোট মাকে বলে দিচ্ছি ডিম আর দুধ পাঠাতে, চুপচাপ খেয়ে নেবি। বলেই সূর্য চেয়ার থেকে উঠে বাইরের উদ্দেশ্যে পা বাড়াতেই আহি ডেকে বলল, আমার চেয়ার জায়গা মতো রেখে যান। এভাবে জিনিসপত্র এলোমেলো করা আমার মোটেও পছন্দ না। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।